লাভ বাই দ্য ভিলেন লেখিকা লিজামণি পর্ব 64। নিক রুমে প্রবেশ করে চোখ খুঁজে চলেছে ব্যক্তিগত নারীকে দেখতে পায় একদম গুটিসুটি মেরে বিছানার একপাশে শুয়ে আছে। নিক অনেকক্ষণ তাকিয়ে দেখলো অভিমানী রমণীটাকে। অ্যানির মুখে ভালোবাসি শব্দটা শুনে তার ভেতরে কেমন তাণ্ডব চলেছে সেটা একমাত্র নিজেই বলতে পারবে। নিক অ্যানির ছোট্ট শরীরটা নরম বালিশের উপর রেখে উদ্বিগ্ন গলায় বলে, এভাবে বাঁকা হয়ে কেন ঘুমিয়েছো ব্লাড রোজ? দেখি সোজা হয়ে ঘুমাও, নয়তো শরীর ব্যথা করবে। অ্যানির কোনো নড়াচড়া নেই। নিক সোজা করে দিলেও সে আগের মতোই বেঁকে যায়। নিকের ভ্রু দুইটা কুঁচকে আসে। অ্যানির মুখের দিকে গভীর দৃষ্টি রাখে। চোখের পাতা ভিজে আছে, নড়ছে হালকা পাতলা। জামার দিকে তাকিয়ে গভীর শ্বাস ফেলে। মেয়েটা সারাদিনে শাওয়ারও নেয়নি। যেমন কাপড় পরা অবস্থায় রেখে গিয়েছিল ঠিক তেমনই আছে। নিক ব্লেজার খুলতে খুলতে অ্যানির উদ্দেশ্যে বলে, আর কতবার বলবো সোজা হয়ে শোয়ার জন্য? অ্যানি তবু শুনল না। নিক কিছুটা রাগ দেখে অ্যানিকে আবার সোজা করতে চায়। অ্যানি নিকের হাতটা ছিটকে দূরে সরিয়ে বলে, বালের কেয়ারের প্রয়োজন নেই, নিজের কাজ করুন গিয়ে। নিকের চোয়াল শক্ত হয়ে আসে। অনেকটা জোরে ধমক মেরে বলে, থাপ্পড় মেরে কান বন্ধ করে দিব ফাজিল। এই পবিত্র মুখে যদি আর কোনোদিন গালি আসে ঠোঁট দুইটা সেলাই করে দিব। এভাবে মটকা মেরে শুয়ে আছো কেন? সোজা হও, বেবি, সমস্যা হবে নয়তো। অজান্তেই বলে ফেলেছে নিকে এই কথাটা। কথাটা বলে গ্যাংস্টার বস নিজেও বিচলিত হয়ে যায়। নিকের কণ্ঠলব্ধ সেই অনতিস্ফুট বাক্যটি এই মুহূর্তে তপ্ত মরুর বুকে আকস্মিক বাড়িবর্ষণের ন্যায় ঝঙ্কিত হলো। সুগঠিত কাঠিন্যের অন্তরালে লুকায়িত এই অতর্কিত ভাবস্বাদ খোঁজ সেই দুর্ধর্ষ নেতার চিত্তেও এক প্রকার অভূতপূর্ব বিড়ম্বনার উদ্ভব ঘটিয়েছে। এতকাল যে গাম্ভীর্য ছিল তার অলঙ্ঘনীয় বর্ম, আজ এক মুহূর্তের অসতর্কতায় সেই সুসংঘবদ্ধ আবরণে এক সুগভীর ফাটল পরিলক্ষিত হলো। কথাটা শুনে অ্যানি চট করে চোখ খুলে নিকের ধমক ভুলে যায়। ঠোঁটের কোণে খেলে যায় মৃদু মুচকি হাসি। এই তো ধীরে ধীরে হিংস্রতার প্রলেপ সরে গিয়ে ভালোবাসার প্রকাশ ঘটছে। এই একটু একটু করে সৃষ্টি হওয়া ভালোবাসা একদিন বিশাল সমুদ্রে পরিণত হবে। এত ভালোবাসা সৃষ্টি হবে যে তার পরিমাপ কেউ করতে পারবে না। নিজের সন্তানকে কাছে টেনে নিবে, আর পাঁচজন বাবার মতো কোলে নিয়ে আদর করবে, চুমু খাবে, ভালোবাসার প্রকাশ ঘটাবে। অ্যানি কথাগুলো ভেবে গভীর চিন্তায় ডুব দেয়। আচ্ছা, উনি যদি কখনো বাচ্চা কোলে নেয় তবে কেমন দেখাবে? দৃশ্যটা পৃথিবীর সব থেকে সুন্দর দৃশ্যকে হার মানাবে। কিন্তু উনি বাচ্চা কোলে নিতে পারে তো? অ্যানি কথাগুলো ভেবে নিজে হেসে ওঠে। তবে হাসিতে কোনো শব্দ ছিল না। এই মুহূর্তে নিকের সাথে একটা ঠান্ডা যুদ্ধ চলছে তার। আর এই যুদ্ধে সে এত সহজে সদয় হবে না। সে ভালোবাসা প্রকাশ করতেও জানে, আবার সেটা নিমেষে ধ্বংস করতেও জানে। অ্যানি সামান্য নড়েচড়ে বলে, বাচ্চার সমস্যা হলে আপনার কি? আপনি তো নিজেই চাইছেন বাচ্চাটাকে সরিয়ে দিতে। ভাগ্যিস বাচ্চাটার শরীর বড় হয়ে গিয়েছে। নিকের হাত থেমে যায়, চোখ মুখে কঠিন ভাব শক্ত হয়ে আসে। নিকের প্রশস্ত কপাল কুঁচকে একাকার হয়ে যায়। চোখের মণি দুটো স্থির ও তীক্ষ্ণ হয়ে ওঠে। এই কথার ভার সহ্য হলো না গ্যাংস্টার বসের। কেন হলো না জানা নেই, শুধু মনে হচ্ছে সামনের মেয়েটাকে পুড়িয়ে ভস্ম করে দিতে পারলে শান্তি পেত। রমণীকে সান্ত্বনা দিয়ে কঠিন বাক্য ছুড়ে দেয়, বাচ্চার কিছু হলে আমার সমস্যা নেই, কিন্তু তোমার কিছু হলে আমার অনেক সমস্যা। গভীর আর কর্কশ কণ্ঠস্বর। অ্যানির বুক ভেঙে কান্না আসছে। এতটা পাষাণ কেন এই লোক? অ্যানির মনে হুট করে আগমন ঘটে অন্য চিন্তা। কোনোভাবে কি লোকটা অন্য কারণে বাচ্চাটাকে মেনে নিচ্ছে না? গ্যাংস্টার বস তাকে নিয়ে সবকিছুর সাথে জেলাসি করে। চন্দ্র সূর্য জড়জীব সবকিছুর সাথে জেলাসি। প্রথমে এগুলো অ্যানির কাছে ছিল মানসিক যন্ত্রণা। বের হয়ে আসার জন্য ছটফট করেছে দিনরাত। এরপর লোকটা যখন অনেক মাসের জন্য হারিয়ে গেল, তখন অনুভব করলে এই জেলাসিগুলো ছাড়া সে অসহায়। প্রয়োজনে এক বদ্ধ রুমে আজীবন কাটিয়ে দিবে, তবু এই উন্মাদ পুরুষটাকেই তার চাই। কত কেঁদেছে, কত নির্ঘুম রাত কাটিয়েছে। লোকটার স্মৃতি মনে করে একা একা কথা বলতো, আর সবাই বলতো তার মানসিক সমস্যা দেখা দিয়েছে। ডক্টর বলেছে এইসব রোগীদের হুট করে মৃত্যু ঘটে। এই কথাটা তার ভেতর তোলপাড় করেছিল সেদিন। সে বাঁচতে চেয়েছিল অনেক দিন পর্যন্ত, যতদিন না পর্যন্ত নিক জেব্রান তার সন্তানের অস্তিত্ব অনুভব করে। চোখ ভরে দেখতে চেয়েছিল গ্যাংস্টার বসের উন্মাদনা। বাচ্চা আসবে শুনে হয়তো খুশিতে তাকে জড়িয়ে ধরে চুমু খাবে, আদর করবে, কাছে টেনে নেবে। কিন্তু ঘটনা পাল্টে গেল। উনি বাচ্চা আসার খবর শুনলেন, অথচ ওনার চোখে মুখে অন্যরকম অস্থিরতা, জেলাসি। পুরো পৃথিবী একদিকে থাকে আর সন্তান অন্যদিকে। তবে কিসের এত জেলাসি, রাগ, ক্ষোভ? শুধুই কি আমাকে হারানোর ভয়, নাকি অন্য কিছু?
অ্যানি কথাগুলো ভেবে অস্থির নিঃশ্বাস ফেলে। লোকটা এমন কিছু ভেবে থাকলে আজ এই মিনার ছেড়ে চলে যাবে সে। তার রাগ, হিংসা, অপরাধ ছন্নছাড়া রূপটাকে গ্রহণ করে সংসার করবে বলেছে। কিন্তু অবিশ্বাস নিয়ে এক সেকেন্ডও নয়। অ্যানি নিজের মধ্যে সাহস সঞ্চয় করে প্রশ্নটা জিজ্ঞাসা করার জন্য মুহূর্তের মধ্যে চোখ বন্ধ করে বলে ফেলে, আপনি কি অবিশ্বাস করছেন, আমাকে সন্দেহ করছেন? নিকের কপাল কুঁচকে আসে। অ্যানির ভেজা নীল আখির দিকে তাকিয়ে বলে, মানে কিসের অবিশ্বাস? অ্যানি পরপর শ্বাস টানে, কিছুটা শক্ত গলায় বলে, সন্দেহ হচ্ছে এই বাচ্চা আপনার নয়। নিকের চেহারা ফ্যাকাশে হয়ে ওঠে, ক্রোধে চোখ মুখ বীভৎস রূপ ধারণ করে। চিবিয়ে চিবিয়ে হুঁশিয়ারি দেয়, লাগাম টানো মুখে, নয়তো খুব খারাপ হয়ে যাবে। অ্যানির চোখ ভিজে আসে, কথাগুলো আর মনের ভেতরে গোপন রাখে ফাঁস করে দেওয়ার জন্য উঠে পড়ে লাগে। কিসের লাগাম টানবো আমি? আপনার সন্দেহটা মুখে বলে দিচ্ছি আমি। আপনি ভাবছেন আপনি তো ছিলেন না কাছে, তবে বাচ্চাটা যে আপনার তার গ্যারান্টি কি? এমন হতে পারে আপনার অগোচরে। অ্যানি কথাগুলো বলে শেষ করতে পারল না। নরম গালে শক্ত হাতে থাপ্পড় পড়ে। অ্যানি কিছুটা ছিটকে পড়ে যেতে নেয়, কিন্তু তার আগে দুইটা শক্ত হাত তাকে ধরে গর্জে ওঠে, মানুষ মনে হয় না আমাকে তোর? পেটে আমার বাচ্চা নিয়ে ঘুরে অন্যের বলে চালিয়ে দিচ্ছিস? তোর কি মনে হয় আমার ভেতরটা দয়ার সাগর? এই কথা অনুমান করলে তুই এতক্ষণ বেঁচে থাকতি। গ্যাংস্টার বস নিক জেভরান, যাকে সন্দেহ করে একবার তাকে দুনিয়া থেকে সরিয়ে দেয়, প্রতারণা আমার সব থেকে বড় শত্রু। আরে শালি, নিজের মাকেই তো বাঁচতে দেয়নি, সেখানে তো তুই নিজের কথা বলছিস। কি মনে হয় তোর? আমার এমন মনে হলে বেঁচে থাকতি তুই? এই পবিত্র শরীরে ছোঁয়ার অধিকার একমাত্র আমার, আর আমার অধিকারের উপরে যদি কেউ আঙুলের স্পর্শও লাগায় তবে তছনছ করে দিব সব কিছু। আর সেখানে তোর পেটে বাচ্চা দেওয়া তো বিলাসিতা। এতটা জঘন্য চিন্তা ভাবনা আসলো কিভাবে মাথার মধ্যে? এমন কিছু হলে অনেক আগেই তোকে খুন করে কুত্তা দিয়ে শরীর খাওয়াতাম, আর বাচ্চাটাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতাম। কিন্তু সে আমার অংশ, আমার বৈধতার দলিল, আমার অস্তিত্ব। ভুলেও যদি আর এইসব বলতে দেখি বাজে কিছু করে বসবো। আমার দুর্বলতা খুঁজে পেয়েছো ভেবে যদি আনন্দ পাও, তবে সেটা হবে তোমার জীবনের সবচেয়ে বড় ভুল, ব্লাড রোজ। মনে রেখো, বনের বাঘ যখন শান্ত থাকে তার মানে এই নয় যে সে শিকার করতে ভুলে গেছে। কান্না ব্যথা ভুলে গিয়ে অ্যানি ফ্যালফ্যাল চোখে তাকিয়ে থাকে। লাস্ট লাইনগুলো কর্ণে বাজছে খুব, আমার অস্তিত্ব, আমার বৈধতার দলিল। অ্যানির ভাবনার মধ্যে ভেসে আসে নিকের শক্ত কণ্ঠস্বর, নিজেকে অবিশ্বাস করব তবু তোমাকে না। তোমাকে অবিশ্বাস করার আগে আমার মৃত্যু হোক। নিক থেমে নিঃশ্বাস নেয় আরও, অ্যানিকে পাজা কোলে তুলে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। অ্যানির গালের দিকে তাকায়, 5 আঙুলের দাগ বসে একদম ফুলে উঠেছে। এতদিন পর মেয়েটাকে কাছে পেল, আদর করেই তো তৃষ্ণা মিটাতে পারছে না, কিভাবে আঘাত করে বসলো। ড্যামিট! অ্যানির লালচে গালে ঠোঁট ছুঁয়ে বলে, আমি খারাপ, উন্মাদ হতে পারি, কিন্তু তোমাকে অবিশ্বাস কখনো করব না। 5 মাস পর ফিরে এসে তোমার উন্মাদনার খবর শুনে যে প্রশান্তি লাভ করেছি তা জীবনে অনুভব করিনি। এইসব কথা নেক্সট টাইম উচ্চারণ করো না, নিজেকে সামলাতে পারি না, আঘাত করে বসি। অ্যানি নিশ্চুপ হয়ে শোনে সেসব কথা। ওয়াশরুমে এসেছে এতক্ষণ খেয়াল করেনি সে। নিজের অবস্থান অনুভব করে কপাল কুঁচকে ফেলে। আপনি আমাকে ওয়াশরুমে নিয়ে এসেছেন কেন? নিক গম্ভীর গলায় বলে, শাওয়ার নিবে তাই। অ্যানির চোখ আকারে বড় হয়ে যায়। এই গভীর রাতে শাওয়ার নেয় কোন পাগলে? অ্যানি অধৈর্য গলায় বলে, এত রাতে শাওয়ার নিতে পারবো না, ঠান্ডা লাগছে খুব। নিক বাথটবের দিকে তাকিয়ে বলে, হট শাওয়ার নিবে? অ্যানি জেদি গলায় বলে, একদম জোর দেখাবেন না, কাল সকালে নিয়ে নিব। এত রাতে শাওয়ার নেয় কোন পাগলে? নিক ভ্রুকুচকে বলে, কেন, গভীর রাতে কখনো শাওয়ার নাওনি? নিকের ইঙ্গিত আর ইশারা বুঝতে অ্যানি থতমত খেয়ে যায়, লজ্জায় গাল লাল হয়ে যায় তার। মিনমিন গলায় বলে, তখন নেওয়াটা বাধ্যতামূলক ছিল, এখন নেওয়াটাও বাধ্যতামূলক। একজন মানুষ সারাদিন শাওয়ার না নিয়ে কিভাবে থেকেছে? শাওয়ার না নিলে আমার সাথে জায়গা দিব না? অ্যানির চোখ ছোট ছোট হয়ে আসে। জায়গা দিবেন কেন? কে আমি যে জায়গা দিবেন? বউ আমার, একমাত্র আদুরে অভিমানী বউ। অ্যানি মাথা নিচু করে মুচকি হাসে। নিক অ্যানির চুলগুলো বেঁধে দিয়ে শার্টের বোতামগুলো এক এক করে খুলতে থাকে। অ্যানি ঠোঁট কামড়ে ধরে নিজের। নিকের হাতে ঠান্ডা স্পর্শ শরীরে লাগতেই পা দিয়ে আঙুলের সাহায্যে শক্ত করে চেপে ধরে মেঝে। এই বুঝি জ্ঞান হারিয়ে পড়ে যাবে সে? উফ, এত কেন হালকা লাগছে নিজেকে। শার্ট খোলার জন্য কাঁধ থেকে নামাতে অ্যানি বাধা দেয়। আপনি বাইরে যান, আমি শাওয়ার নিয়ে আসছি। অ্যানির এই বাধা দেওয়াটা নিকের রাগটাকে বাড়ানোর জন্য যথেষ্ট ছিল। বাধা মানল না সে, শক্তভাবে শার্টটা খুলে ফেলে। অ্যানি হকচকিয়ে ওঠে কিছুটা, নিকের রাগটা অনুভব করতে সিটিয়ে যায়।
মনে পড়ে কথাগুলো, তুমি সম্পূর্ণ আমার। আমার থেকে কোনো কিছু আড়াল করবে না, এমনকি নিজেকেও না। তুমি নিজেকে আড়াল করলে আমার মাথা ঠিক থাকে না, মনে হয় তুমি আমার না, আমাকে ছেড়ে চলে যাবে। অ্যানি কিছু বলতে চাইল, কিন্তু নিকের গম্ভীর মুখ দেখে কথা আটকে যায়। বাথরুমের কাচের দেওয়ালে তখন উষ্ণ বাষ্পের খেলা। শাওয়ারের ঝিরঝিরে শব্দ চাপিয়ে অ্যানির হৃৎপিণ্ডে ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছে। গ্যাংস্টার বসের গম্ভীর মুখবয়বে কোনো ভাবান্তর নেই। অ্যানির শুভ্র কাঁধে তখন শীতল বাতাসের ঝাপটা এসে লাগছে বারবার। যতই নিক তাকে বস্ত্রহীনভাবে দেখুক, এরপর এমন অর্ধনগ্ন হয়ে দাঁড়িয়ে থাকাটা কেমন অস্বস্তি লাগছে। কিন্তু এই কথা বললে এই মুহূর্তে তাণ্ডব বয়ে যাবে। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটির তীক্ষ্ণ দৃষ্টির দহন ভয়ানক। কেমন করে তাকাচ্ছে তার দিকে বারবার। পাশ থেকে শ্যাম্পুর সিপি খোলার মৃদু শব্দ হলো। অ্যানি তাকানোরও সুযোগ পেল না সেদিকে। তার সেই রেশমের মতো লম্বা সোনালি চুলে শ্যাম্পুর ধারা নেমে আসে। অবাকে অ্যানির মুখ হা হয়ে যায়। অ্যানির খুব ইচ্ছে করছিল দৃশ্যটা ভিডিও করে রাখতে। যার এক হুংকারে শহর স্তব্ধ হয়ে যায়। সেই রুক্ষ হাত দুটো এখন কত সাবধানে অ্যানির চুলে বিলি কাটছে। অ্যানি অপলক চোখে সামনের আয়নায় দেখছিল মানুষটাকে। মনে হচ্ছিল এই দৃশ্য যদি ভিডিও করে পুরো শহরকে দেখানো যেত, সবাই দেখতো যাকে তারা জমদূত মনে করে সে তার মাথায় শ্যাম্পু করে দিচ্ছে। হঠাৎ করে অ্যানির ঘোর কেটে যায়। বাম হাতে শাওয়ারের নব ঘুরিয়ে পানির ধারা ছেড়ে দিল মাফিয়া বস। সাথে সাথে এক হ্যাঁচকা টানে অ্যানির ধনুকের মতো বাঁকানো কোমরটা জড়িয়ে ধরল সে। শক্ত তপ্ত বুকের সাথে মিশিয়ে নিল অ্যানির কম্পমান শরীরটাকে। পানির ঝাপটা অ্যানির মুখে পড়তেই অ্যানি চোখ বুজে ফেলল। নিকের গম্ভীর নিঃশ্বাস অ্যানির ঘাড়ে আছড়ে পড়ছে। অ্যানির সারা শরীর থরথর করে কাঁপছে। এক অজানা নেশা আর তীব্র অনুভূতির আবেশে দিশেহারা রমণী। নিকের হাতটা অ্যানির উন্মুক্ত হালকা ফোলা পেটে চেতে চায়, কিন্তু দাঁত পিষে নিজেকে আটকে নেয় গ্যাংস্টার বস। অ্যানির গলায় চুমুর বর্ষণ এঁকে দিয়ে বলে, এই চুলের মাদকতা আমার কাছে আফিমের থেকেও তীব্র নেশা। তোমার উচিত ছিল আমার অনুপস্থিতিতে সেগুলোর যত্ন করা। এই দেহটা আমার একমাত্র প্রশান্তি, অথচ তুমি তারও যত্ন নাওনি। হাড্ডি ছাড়া শরীরে কিছুই দেখতে পাচ্ছি না আমি। শরীরের সাথে মিশিয়েও শান্তি পাচ্ছি না, মনে হচ্ছে কেউ যেন নেই। অ্যানিনিকের পেট গলিয়ে হাত দিয়ে আঁকড়ে ধরে, বক্ষে মুখ লুকিয়ে বলে, আপনি ছিলেন না পাশে, সৌন্দর্যের যত্ন করে কি হবে, কাকে দেখাবো? যে দেখে মুগ্ধ হবে সেই তো ছিল না। নিক ঠোঁট কামড়ে হেসে অ্যানির গলার খুব নিচ বরাবর ঝুঁকে পড়ে। সেখানে ঠোঁট ছুঁয়ে চুমু খেতেই অ্যানি ভয়ানকভাবে কেঁপে ওঠে। খামচে ধরে নিকের উন্মুক্ত পিঠ। অস্ফুট গলায়, কি কি করছেন? নিক সোজা হয়ে অ্যানির নীলাভ চোখে চোখ রাখে, বাঁকা হেসে বলে, যার হাসিতে আমি শতবার কন্ট্রোললেস হয়ে পড়ি সে আমার সামনে বিবস্ত্র ভেজা অবস্থায় আছে। বুঝতে পারছো আমার ভেতরের অবস্থা? কোনো রকম বিপদ না হলে এই মুহূর্তে ভয়ানক অঘটন ঘটিয়ে ফেলতাম। আবারও গ্যাংস্টার বসের শক্ত শরীরের নিচে তোমার নরম শরীরটা পিষে যেত। আই ক্যান কন্ট্রোল মাইসেলফ বেবি গার্ল। নিক কথাটা বলে শাওয়ার অফ করে দেয়। অ্যানি ভয়ে শুকনো ঢোক গেলে নিকের বক্ষে মুখ লুকিয়ে দাঁড়িয়ে আছে। লজ্জায় মুখ উঠানোর সাহস নেই তার। ঠোঁট কামড়ে হাসে মাফিয়া বস। ট্রায়াল রুমে প্রবেশ করে অ্যানির সামনে জামা রাখে। অ্যানি সেদিকে তাকিয়ে লজ্জায় আরও সিটিয়ে যায়। কাপড়ের ভাঁজ থেকে সরিয়ে বলে, এটা পরি না আমি, আপনি দাঁড়ান আমি নিয়ে আসছি। নিক ভ্রুকুচকে তাকালো, খুবই সিরিয়াস ভঙ্গিমায় বলে, কেন, এই ইনারে কি সমস্যা? অ্যানি লজ্জায় হাঁসফাঁস করে ওঠে, মিনমিন সুরে বলে, বড় হয় অনেক, আগে ঠিক ছিল কিন্তু এখন। থেমে যায় অ্যানি, আর কথা বলে না। নিক অ্যানির হাত থেকে নিয়ে কাবার্ডের দিকে এগিয়ে যায়। পিছন ফিরে অ্যানির দিকে তাকিয়ে ভ্রুকুচকে বলে, সমস্যা নেই, আমি এসে পড়েছি, এখন সব কিছুই ফিটফাট হয়ে উঠবে, তখন এটাও বড় হবে না। অ্যানি আচমকা তাকায় নিকের দিকে, চোয়াল শক্ত করে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, নির্লজ্জ। নিক হাসলো। অ্যানির জন্য নিয়ে আসা বস্ত্রটা নিজ হাতে পরিয়ে দেয়। গলায় চুমু খেয়ে চুলগুলো হ্যান্ড ড্রায়ার দিয়ে শুকিয়ে দেয়। অ্যানি শুধু স্তব্ধ হয়ে তাকিয়ে আছে। এই গ্যাংস্টার বসের সাথে আগের গ্যাংস্টার বসের কোনো মিল নেই। অ্যানিকে আরাম করে বসিয়ে দিয়ে নিজের ফোনটি বের করে মাফিয়া বস। স্ক্রিনে একটি তালিকার দিকে গভীর মনোযোগে তাকিয়ে থাকে সে। তালিকাটির শিরোনাম, গর্ভাবস্থায় মা ও শিশুর সুস্থতার জন্য করণীয়। প্রথম নির্দেশনায় ছিল পরিচ্ছন্নতার কথা। নিক মনে মনে হিসেব করলো এই দিকটা সে এখনই ঠিকভাবে সম্পন্ন করেছে। দ্বিতীয় নির্দেশনায় ছিল নিয়ম মেনে সুষম খাবার গ্রহণ। নিক স্ক্রিনের দিকে তাকিয়ে বিড়বিড় করে ওঠে, ওহ গড, আর কি কি করতে হবে? অ্যানি শুয়ে পড়তে দেখে আদেশ ছুড়ে দেয়, বাঁকা হয়ে একদম শোবে না, খাবার খেয়ে এরপর ঘুমাও। অ্যানি হেডবোর্ডে হেলান দিয়ে ভ্রু নাচিয়ে বলে, কেন, বাঁকা হয়ে শুয়ে পড়লে আপনার বাচ্চার সমস্যা হবে?
নিক গম্ভীর চোখে তাকায় অ্যানির দিকে। অ্যানি চাদর দিয়ে মুখ ঢেকে ফেলে নিজের। নিক কথাটা শেষ করে রুম থেকে বেরিয়ে যায়। তার পায়ের শব্দ ধীরে ধীরে দূরে মিলিয়ে যায় মুহূর্তেই। উদ্দেশ্য একটাই, খাবার নিয়ে ফেরা। রুমে নীরবতা নেমে আসে। অ্যানি নিকে চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। ঠোঁটের কোণে এক ফোঁটা মৃদু হাসি জমে ওঠে আচমকা। সে খুব ভালোভাবে লক্ষ্য করছিল আজকের নিকটা অন্য দিনের চেয়ে আলাদা। খুবই অস্থির ছিলেন মাফিয়া বস, অস্বাভাবিকভাবে সচেতন। মনে হচ্ছিল নিজের ভেতরে কোনো অনুভূতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছে। অ্যানি অনেকবার খেয়াল করেছে আর চোখে। গ্যাংস্টার বস বারবার তার হাত অজান্তে অ্যানির পেটের দিকে এগোতে চাইছিল, আবার ঠিক পর মুহূর্তে নিজেকে সামলে নিচ্ছিল। চোখে ভেসে উঠছিল এক ধরনের অদৃশ্য হিংস্রতা ও অভ্যাসজাত কঠোরতা। অ্যানি মনে মনে হাসলো, একদিনে যদি এমন অবস্থা হয় তাহলে সামনের দিনগুলোতে কি হবে। সবেমাত্র শুরু গ্যাংস্টার বস। দেখি আর কতদিন মুখ ফিরিয়ে রাখতে পারেন। একদিন নিজেই বাচ্চাদের জন্য উন্মাদ হয়ে উঠবেন, কলিজা হয়ে উঠবে তারা আপনার। তাদের নিয়ে জেলাসিও করবেন না। সেদিনের অপেক্ষায় আমি। চারিদিকে ছড়িয়ে থাকা সমুদ্র তখনও শান্ত। জলের বুকে সূর্যের আলো পড়ে ঝিলমিল করে উঠছে সকালের নির্মম সূর্যলোকে। ধরণী ধীরে ধীরে জেগে উঠছে রাতে দীর্ঘ নিস্তব্ধতা ভেঙে। পূর্ব দিগন্তে আলো ছড়িয়ে পড়তে আকাশের বুক জুড়ে জন্ম নিচ্ছে সোনালি আভা। হালকা কুয়াশা তখনও বাতাসে ভাসমান। আইল্যান্ডের ঠিক মধ্যখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক বিশাল মিনার। সেই মিনারের এক নিরাপদ রুমে শুয়ে আছে রমণী। সূর্যের আলো চোখে পড়ার কারণে অনেক আগে জেগে উঠেছে। পাশে ঘুমিয়ে থাকা বলিষ্ঠ দেহের অধিকারী আরিসের দিকে তাকায়। এলোমেলো চুল, গোলাপি ঠোঁট, ফর্সা গায়ের ত্বক, এই রূপ অন্যরকম মাতাল করে তুলছে তাকে। ইচ্ছে করছিল ঠোঁটে গভীর চুমু এঁকে দিতে, কিন্তু কিছুতেই সে এই কাজ করবে না। রাতের কথাগুলো মনে হতেই চাদরে মুখ ঢেকে ফেলে নিজের। লজ্জায় লাল হয়ে ওঠে রমণী। কে বলবে লোকটা অনেক লাগামহীন। সারাক্ষণ গভীরতা আর রাগ নিয়ে ঘোরা লোকগুলো হয়তো অতিরিক্ত অশ্লীল থাকে। নাজলি ভাবনার মধ্যেই শেষ রাতের কথা মনে করে। নাজলি ঘুমে একদম বুঁদ হয়ে উঠেছিল। আরিশ নাজলির কপালে এলোমেলো চুলগুলো ঠিক করে দিয়ে ঠোঁটে চুমু খায়। নাজলি নড়ে চড়ে উঠতে আরিশ গলা পরিষ্কার করে। নাজলিকে শাওয়ার নেওয়ার নাম করে ঘুম থেকে টেনে তুলে নাজলি ঘুম ঘুম চোখে আরিশের দিকে তাকায়। তাকানোরও সুযোগ হয়নি। রাতের মতো আবারও ঠোঁট দুইটা দখল করে নেয়। নাজলির ঘুম একদম ছুটে যায়। আরিশের উন্মুক্ত বুকে ধাক্কা দেয়। আরিশ ঠোঁট ছেড়ে নাজলির চোখে চোখ রাখে, দুষ্টু হেসে বলে, আরেকবার হয়ে যাক। নাজলির চোখ মুখে আতঙ্ক জমে ওঠে। আরিশের বুকে ধাক্কা দিয়ে বলে ওঠে, এক সেকেন্ডের জন্য না, সরুন আমার ওপর থেকে। আরিশ শুনল না। সে আগের মতো বেপরোয়া ও উন্মাদ হয়ে ওঠে। হাতের অবাধ্য বিচরণ আর ঠোঁটের স্পর্শ সর্বাঙ্গে চালাতে থাকে। পরে আর কি, যা হওয়ার তাই হলো। নাজলি কথাগুলো ভেবে ওপাশ ফেরার চেষ্টা করে। শরীর ব্যথায় টনটন করছে। নাজলির নড়াচড়ায় আরিশের ঘুম ছুটে যায়। ঘুম ঘুম কণ্ঠে বলে, এভাবে নড়াচড়া করছো কেন? নাজলি থমকে যায়। এই মাতাল করা ঘুম ঘুম কণ্ঠে এত কিসের টান? নাজলি অনুভূতি প্রকাশ না করে রাগ দেখিয়ে বলে, মনে রং লেগেছে তাই এভাবে নড়ছি। আরিশ চট করে চোখ মেলে তাকায়। বিছানা থেকে হেডবোর্ডে হেলান দিয়ে বসে। নাজলির দিকে ফিরে বলে, রাতে জামাইয়ের আদর পাওয়ার পর সকালে উঠে সব বউদেরই রং লাগে। এটা নতুন কিছু নয়। তোমার কি হয়েছে সেটা বলো। হুঁশ থাকে না সামনে কিছু পেলে। উফ, জখম বানিয়ে দিয়েছে আমাকে। আরিশ আপেলে কামড় বসিয়ে স্বাভাবিক গলায় বলে, দাঁত যেহেতু আছে জখম হবে স্বাভাবিক। এভাবে চেঁচানোর কি আছে? সারাক্ষণ চুমু দিতে কষ্ট হয়, ঠোঁট ব্যথা হয়ে যায়, তাই দাঁত দিয়ে কামড়েছি। নাজলির মুখ অটোমেটিক হা হয়ে যায়। এটা তাহলে কামড়ানোর রিজন? আমি ভাবলাম। নাজলি কথা থামিয়ে দেয়। আরিশ ঠোঁট কামড়ে হালকা হাসে। নাজলি থমথমে মুখের দিকে তাকিয়ে গম্ভীরতা নিয়ে বলে, তুমি কি ভাবতে? নাজলি বালিশ গুছিয়ে উত্তর দেয়, কিছু নয়, সামনে থেকে সরুন, আমার অসহ্য লাগছে আপনাকে। আনিস ঘড়ির দিকে তাকায়। সময় অনেকটা পেরিয়ে গিয়েছে। কাবাডের দিকে গিয়ে গির্বাদেশ নাড়িয়ে ঠাট্টা সুরে বলে, সারা রাত আদর করলাম, সোহাগে ডুবিয়ে রাখলাম, নিজেকে কষ্ট দিয়ে তোমাকে আগলে রাখলাম, আর সকাল হতে জুতা মারছো। নাজলি বালিশ ছুঁড়ে দিয়ে চেঁচিয়ে ওঠে, অসভ্য নোংরা লোক, শালা তোর মুখে ঠাডা পড়ুক। আরিশ বালিশ ক্যাচ করে ঠিকই, কিন্তু নাজলিকে ধমকে ওঠে, চুপ বেয়াদব, আই এম ইয়োর হাজবেন্ড। শালা কি ধরনের ভাষা? রাতেও বৃষ্টি শব্দ উচ্চারণ করেছো, কিছু বলিনি। শুয়োরের বাচ্চা, কুত্তার বাচ্চা, এইসব কি ধরনের শব্দ? আরেকবার এসব উচ্চারণ করলে থাপড়ে মুখের নকশা বদলে দিব। ধমক শুনে নাজলি মাথা নিচু করে ফেলে। শরীরে অসহ্য ব্যথা অনুভব করছে। মেডিসিন নিয়েছে অনেকক্ষণ হলো, তবুও ব্যথা কমছে না। বসে থাকার মতো শক্তি পাচ্ছে না।
শরীরটা কেমন দুর্বল অনুভব হচ্ছে। পায়ের কাছ থেকে ব্ল্যাঙ্কেট টেনে নিয়ে গুটিসুটি মেরে শুয়ে পড়ে। নাজলিকে এভাবে শুয়ে পড়তে দেখে আরিশের কপালে চিন্তার ভাঁজ পড়ে। মেয়েটার অনেক ধৈর্য, সেটা আরিশ খুব ভালোভাবেই বুঝেছে। শেষবারে জ্ঞান হারিয়ে পড়েছিল, কিন্তু নিজেকে শক্তভাবে ধরে রেখে সবটা সামলে নিয়েছে। কিন্তু অবস্থা খুবই নাজুক। আরিশের ভেতর অপরাধ বাসা বাঁধে। আরেকটু সতর্ক হওয়া উচিত ছিল তার। সে এগিয়ে গিয়ে নাজলির শিউরে বসে কপালে চুমু খেয়ে মাথায় হাত রেখে শীতল গলায় জিজ্ঞাসা করে, খারাপ লাগছে বেশি, ডাক্তার ডাকবো? নাজলি ঘাপটে মেরে শুয়ে থাকে। কি নির্লজ্জ কথা এটা! এইসব নিয়ে কেউ ডাক্তার ডাকে? ছি! নাজলি কঠিন গলায় শুধায়, লাগবে না, সময় হলে ঠিক হয়ে যাবে। আরিশ মাথায় হাত বুলিয়ে দেয়। নাজলির মাথাটা নিজের বাহুর উপরে রেখে পেছন থেকে জড়িয়ে ধরে। ঘাড়ে মুখ ডুবিয়ে শুষে নেয় প্রিয়তমা স্ত্রীর শরীরের ঘ্রাণ। সেখানে মুখ রেখে ফিসফিসে গলায় বলে, ধন্যবাদ সবটা সামলে নেওয়ার জন্য, আমার মতো এমন উন্মাদকে নিজের মতো করে সামলে দেওয়ার জন্য। আর সরি তোমাকে এতটা ব্যথা দিয়েছি বলে, পরের বার থেকে সতর্ক থাকবো। নাজলি থমকে যায়। আরিশের মুখে সরি শুনে ভেতর মুচড়াচ্ছে। লোকটা সত্যি তাকে সরি বলল, নাকি সে অসুস্থতায় ভুল শুনেছে? নাজলির বিশ্বাস হচ্ছে না। তার বেহায়া স্বৈরাচারী মন আবারও উৎসুক হয়ে ওঠে এই শব্দটা শোনার জন্য। আরিশের পক্ষে মুখ লুকিয়ে জিজ্ঞাসা করে, আপনি সরি বললেন আমাকে? ক্রিমিনাল লিডার আরিশ ইলহাম সরি বলল আমাকে? বিশ্বাস হচ্ছে না। আজকাল কি কানে কম শুনতে পাই? আরিশ ফিসেল হেসে নাজলির শরীরটা শরীরের সাথে মিশিয়ে নিতে চাইল, কিন্তু তার আগে নাজলি চেঁচিয়ে ওঠে। ব্যথায় চোখ মুখ নীল বর্ণ ধারণ করে তার। দাঁতে দাঁত পিষে বলে, মাথার জ্ঞান বুদ্ধি নেই বর্বর লোক, পুরো শরীর জখম হয়ে আছে আর এসেছেন চেপে ধরতে? মেরে ফেলার ধান্দা করছেন নাকি? আরিশ স্বস্তি নিঃশ্বাস ফেলে। কিছু মুহূর্তের জন্য তাকিয়ে থাকে নাজলির দিকে। রোমান্টিক মোমেন্টকে এভাবে পানি ঢেলে দেওয়ার জন্য এই মেয়ে সেরা। হুটহাট সুইং হয়। আরিশ চুল ঠিক করতে করতে বলে, এক রাতে প্রেগনেন্ট হয়ে গেলে এভাবে মুড সুইং হচ্ছে কেন তোমার? নাজলি হতাশ চোখে তাকায়। এত বাজে কথা বলতে ঠোঁটে আটকায় না। আরেকটা কথা, সুস্থ হলে বিকেলে আমি বাইরে যাব। আরিশের চোখ মুখ গম্ভীর হয়ে ওঠে। কেন? জামা কাপড় কিনতে হবে, অনেক জিনিস আনা বাকি। কি কি আনতে হবে আমাকে বলো। আপনাকে কেন বলবো, আমি গিয়ে আনলে কি সমস্যা? আরিশ দাঁত পিষে বলে, নাজলি এইসব নিয়ে একদম তেড়ামি করবে না, জোর করবে না আমার সাথে। বাইরে প্রচুর শত্রু ওত পেতে আছে, এদেরকে আগে ধ্বংস করি, এরপর সারাদিন রাস্তায় থালা নিয়ে বসে থেকো, কিছু বলবো না। আরিশের বলা লাস্ট লাইন শুনে নাজলি কপাল কুঁচকে ফেলে। ফের প্রশ্ন করে, থালা নিয়ে বসে থাকবো মানে? আরিশ গ্রীবাদেশ নাড়িয়ে বলে, বাইরে যাওয়ার যখন এত ইচ্ছে, তখন 2-5 টাকা ভিক্ষে করে নিয়ে আসো, কাজে দিবে। নাজলি রাগে দুঃখে ফুঁসে ওঠে। আরিশের দিকে আবারও বালিশ ঢিল ছুঁড়ে চেঁচিয়ে ওঠে, অসভ্য অভদ্রলোক, এই মুহূর্তে বের হয়ে যান আমার রুম থেকে। আরিশ এসে দরজা লাগিয়ে বের হয়ে যায়। সিঁড়ি দিয়ে নিচে নামতে দেখতে পাই ডক্টর মোনালিসা আর নিক মুখোমুখি হয়ে বসে আছে। আরিশের মুখ অটোমেটিক হা হয়ে যায়। স্বয়ং মাফিয়া বস আর তার সামনে কোনো মেয়ে! অসম্ভব দৃশ্য এটা। আরিশ 2-1 বার নিজের চোখ কষলে নেয়। মাথা হ্যাং হয়ে আসতে তার। দুনিয়ার সব থেকে আশ্চর্য দৃশ্য এই মুহূর্তে দেখতে পাচ্ছে সে। কেন এসেছেন মিসেস মোনালিসা? কার জন্য? অ্যানি নয়তো আবার? আরিশের চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। বিড়বিড় করে নামতে নামতে বলে, শালা বউ বাচ্চার জন্য নিজের এত বছরের তিক্ততা ভুলে একজন মহিলার সাথে কথা বলছে, আশ্চর্য। আরিশ সেখানে গিয়ে চুপচাপ বসে। নিকের সামনেই ডাক্তার বসে আছে। নিকের এমন অস্থিরতা দেখে ডাক্তার নিজেও অনেক অবাক হয়। একদিন সে এই নারীর চিকিৎসার জন্য এসেছিল, তখন সে মেয়েটাকে স্ত্রী বলাতে এই পুরুষটি গম্ভীরতা নিয়ে ধমকে বলেছিল, রক্ষিতা আমার। অথচ আজ নাকি সেই রক্ষিতার জন্য এত ছটফটানি। তাদের কি বিয়ে হয়েছে, নাকি বাচ্চাটা অবৈধ? অবৈধ হলেও হতে পারে, রক্ষিতাকে তো আর শোপিস করে সাজিয়ে রাখেনি। নিশ্চয়ই মনোরঞ্জনের জন্যই রাখা হয়েছে। সৃষ্টিকর্তার লীলায় মেয়েটার পেটে বাচ্চা চলে আসে। এখন রক্ষিতা যত হোক, বাচ্চাটা তো নিজের। এই বাচ্চার জন্য হয়তো এত ছটফটানি। কথাগুলো উনি নিজের ভেতরেই চেপে রাখে। এইসব প্রশ্ন করার সাহস তার নেই, কারণ প্রশ্ন যাকে করবে তার সামনে 2টা বাক্য বেশি বললেই শরীর কাঁপে। তার তীক্ষ্ণ ভয়ানক চাহনি শ্বাস বন্ধ হয়ে আসে। ডাক্তার দীর্ঘশ্বাস ফেলে নিকের উদ্দেশ্যে বলে, ম্যামের শরীর প্রচুর দুর্বল, এতটা দুর্বল যে বাচ্চা জন্ম দিতে রিস্কের সম্মুখীন হবে। ওনার বর্তমান অবস্থা দেখে বুঝলাম উনি দীর্ঘদিন যাবৎ অসুস্থ। বিষণ্ণতা আর হাহাকার চোখে মুখে স্পষ্ট। স্বাভাবিক মানুষের শরীরের কন্ডিশন এত খারাপ হতে পারে না। নিক ঠোঁট কামড়ে ধরে নিজের। আরিশ নিককে কিছু বলতে না দিয়ে বলে,
একদম ঠিক ডাক্তার মোনালিসা। অ্যানি বহুদিন যাবৎ তীব্র মানসিক যন্ত্রণায় ভুগেছে। খাওয়া দাওয়া ঘুম সব বিসর্জন দিয়ে অন্ধকার রুমে পড়ে থাকতো। অনেকবার শরীরে স্যালাইন দেওয়া হয়েছে, সারাক্ষণ ডাক্তার ছিল চারপাশে, তবু তাকে সুস্থ রাখতে পারেনি। এই রিস্ক থেকে বের হওয়ার উপায়? ডাক্তার মোনালিসা গম্ভীর নিঃশ্বাস ফেলে বলে, ওনার এমন মানসিক যন্ত্রণার কারণ কি ছিল? আরিশ বলতেই যাচ্ছিল, কিন্তু নিক মাঝপথে ধমকে ওঠে, সেটা জেনে আপনার কাজ নেই। আমার স্ত্রী কিভাবে সুস্থ থাকবে সেটা বলুন। অযথা প্রশ্ন করে মেজাজ গরম করবেন না। ডক্টর মোনালিসা ভয়ে সিটিয়ে যায়। নিকের মুখে স্ত্রীর সম্বোধন শুনে অবাক হয়। তাহলে রক্ষিতা থেকে স্ত্রী হয়ে উঠেছে। ওনাকে আলো বাতাসের সান্নিধ্যে রাখবেন বেশি করে, ওনার কথাকে এমনভাবে গুরুত্ব দিবেন যাতে সে নিজেকে একা ফিল না করে। এই সময়টা মেয়ের কাছে অনেক অন্যরকম। মুড সুইং হবে প্রচুর, রাগ দেখাবে, কান্না করে দিবে অল্পতেই, জেদ ধরবে, বাচ্চামো করবে, সবগুলো থাকবে অনেক বেশি। আর এই সব কিছু আপনাকে সামলাতে হবে। একটা মেয়ের সবথেকে কাছের মানুষ তার হাজবেন্ড, যার কাছে কোনো ভনিতা নেই। ওনার প্রেগন্যান্সি স্বাভাবিক নয়। টুইন বেবি অথবা তিনটা বেবিও হতে পারে। একটা বাচ্চা জন্ম দেওয়া ওনার জন্য রিস্ক। সেখানে টুইন বাচ্চা জন্ম দিতে গেলে অনেক কিছুই ঘটে যেতে পারে। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছে। কথাগুলোর প্রতিটি শব্দ ভেতরে ধাক্কা দিয়ে ঢুকে পড়ে মাফিয়া বসের হৃদয়ে। মুহূর্তের মধ্যেই তার চোখ মুখের অভিব্যক্তি বদলে যায়। চোয়ালের পেশি শক্ত হয়ে ওঠে, চোখের দৃষ্টি কেমন খিচে যায়। স্বাভাবিক নয়, এই বাক্যটাই তার মাথার ভেতর অনবরত প্রতিধ্বনিত হতে লাগলো। টুইন বেবি কিংবা তিনটা বেবি ভাবনাগুলো একটার পর একটা এসে তার বুকের ভেতর ভার চাপাতে থাকে। যে মানুষটা জীবনে অগণিত বিপদের মুখোমুখি হয়েছে, যে মৃত্যুকে চোখে চোখ রেখে দেখেছে, সে আজ অদ্ভুত এক আতঙ্কে স্থির হয়ে যায়। নিকের আত্মবিশ্বাস অজান্তেই ভারী হয়ে ওঠে। চোখের সামনে সবকিছু ঝাপসা লাগছিল, অথচ সে কিছুই প্রকাশ করছিল না। মাফিয়া বসের হাত দুটো শক্ত করে মুঠো পাকানো, কপাল গলা দিয়ে ঘাম ঝরছে। একটা বাচ্চাই যেখানে ঝুঁকির কারণ, সেখানে একাধিক বাচ্চা তো। প্রথমবারের মতো মাফিয়া বসের হৃদয়ে অসহায়তার অনুভূতি ঢুকে যায়। বুকের গভীরে জমে উঠল এক চাপা ভয়, যা সে কাউকে দেখাতে পারে না, উচ্চারণ করতেও জানে না। আরিশ নিকের এমন বীভৎস অবস্থা দেখে ঠোঁট ভেজায় নিজের। ডাক্তারকে বলে, আপনি এখন আসুন মিসেস মোনালিসা। ডক্টর মোনালিসা এক মুহূর্ত দেরি না করে চলে যায়। আরিশ নিকের কাঁধে হাত রেখে সান্ত্বনা দিয়ে বলে, ভাই শান্ত হয় একটু। নিক ছন্নছাড়াভাবে শ্বাস ফেলে। হাত শক্ত হয়ে আসে গ্যাংস্টার বসের, গলার বিষণ্ণতা নেমে আসে। ঠিক এই কারণেই সন্তান চাইনি। কি প্রয়োজন আছে এইসব বাচ্চার? সারাক্ষণ ভয়ে থাকতে হয় মেয়েটাকে নিয়ে। হ্যাঁ, আমারও ভয় কাজ করে। ইভেন এ মনস্টার ফিলস ফেয়ার। মেয়েটাকে হারিয়ে ফেলার ভয় ভেতর থেকে শ্বাস বন্ধ করে দিচ্ছে আমার। ভয় আরও দ্বিগুণ হয়ে উঠেছে। ঘুমাতে পারছি না, শান্তিতে কোথাও বসতে পারছি না। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে মাথা। চারিদিকে এত শত্রু, কতক্ষণ আগলে রাখবো জানা নেই। আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে পর্যন্ত টাচ করতে পারবে না কেউ। কিন্তু এই ঘটনা কিভাবে সামাল দিব? প্রথম থেকে কাছে থাকলে এই জটিলতা কোনো কালেই সৃষ্টি হতো না। নিক টেনে ধরে নিজের চুল, আঙুলগুলো নিজের চুলের ভেতর দিশেহারাভাবে আটকে যেতে দেখে আরিশ শান্ত গলায় বলে, তুই অ্যানিকে নিয়ে অধৈর্য, সেটা আমরা সবাই জানি। শালা তুই এই মুহূর্তে মেয়েটার সাথে একটু নর্মাল আচরণ করিস। বাহিরের শত্রুদের ধমকাধমকি আর রাগ হিংস্রতা দেখাতে দেখাতে এই রূপ তোর রক্তে মিশে গিয়েছে। এখন তোর ভালোবাসা মাখা কথাগুলো আমার কাছে মনে হয় ধমকে ধমকে বলছিস। একটু স্বাভাবিক হ। নিক ভ্রু কুঁচকে বলে, আর কিভাবে স্বাভাবিক হব? স্বাভাবিক মানুষ যেমন কথা বলে তেমন। স্বাভাবিক মানুষ কিভাবে কথা বলে আমি জানবো কি করে? আরিশ পানি খেতে যাচ্ছিল, নিকের কথায় পানি খাওয়া বন্ধ করে দেয়। কথা সত্যি, জানবে কিভাবে? বুঝ হওয়ার পর থেকেই তো বেড়ে ওঠা হিংস্রতা আর অসামাজিকতায়। আরিশ কাঁধ নাড়িয়ে বলে, গুগলে সার্চ দিয়ে শিখে নিবি কিভাবে বউয়ের সাথে নরম হয়ে কথা বলতে হয়। আর যদি এতেও ঠিক না হোস, তবে একটানা 7 দিন মধু দিয়ে গোসল করবি, দেখবি তুই একদম মধুময় হয়ে উঠেছিস। আরিশের ফালতু লজিকে নিক দাঁতে দাঁত পিষে। আরিশ এসবে পাত্তা না দিয়ে গলা কেসে প্রশ্ন করে, অনেকদিন পর তো মেয়েটাকে কাছে পেয়েছিস, তৃষ্ণার্ত যৌবন নিশ্চয়ই উতলে উঠেছিল। বলছিলাম যে মেয়েটাকে কি আজও অজ্ঞান করে ফেলেছিস? না হলে মোনালিসা কেন আসলো মিনারে? নিক দাঁত পিষে আরিশের দিকে তেড়ে যায়। আরিশ উঠে সামান্য দৌড় দিয়ে নিকের দিকে দূরত্ব বজায় রাখে। ডিভানে বসে পড়ে মাফিয়া বস। আরিশ এসে নিকের দিকে ইশারা করে, মামা সত্যি এমন কাজ করেছিস? হারবাল খেয়েও লোকের এত শক্তি নেই, তোর না খেয়ে এত শক্তি কেন? সত্যি করে বল, তুই কি লুকিয়ে হারবাল টারবাল জাতীয় কিছু সেবন করিস? আরে লজ্জা না পেয়ে বলে দে, কাউকে বলবো না কিছু।
নিক কটমট চোখে তাকাতেই আরিশ ভ্রু নাচিয়ে হেসে ওঠে। নিক পায়ে জুতা খুলে আরিশের দিকে ঢিল মেরে দাঁতে দাঁত চেপে বলে, যৌবনকাল অনেক আগে পার করে এসেছি বাস্টার্ড। কন্ট্রোললেস হওয়ার জন্য হারবালের প্রয়োজন নেই। সে আমার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রাখলেই আমি হাজারবার কন্ট্রোললেস হয়ে পড়ি, কিন্তু সময় এখন অন্য। অবস্থা ভালো না। আমি এতটা বর্বর নই যে এই অবস্থায় ওর কাছে যাব। দুনিয়ার মধ্যে ওই এক পিস নারী যার জন্য গ্যাংস্টার বস প্রতিনিয়ত যুদ্ধ করে। আনিস দমে যায়, নিকের কথায় মুচকি হাসে। কিছু বলতে গিয়েও আর বলে না। মৌমাছির বাসায় অতিরিক্ত ঢিল ছুঁড়লে আবার হিতে বিপরীত হয়ে উঠবে। দুনিয়ার মধ্যে একমাত্র সেই একজন যে গ্যাংস্টার বসের সাথে ঠাট্টা করার ক্ষমতা রাখে। আরিশ সিরিয়াস ভঙ্গিমায় কাছে এসে হেসে বলে, শুনলাম মিসেস মোনালিসা বলল টুইন অথবা ট্রিপলেট বেবি হবে। 6 মাসের মতো হবে অ্যানির প্রেগনেন্সির টাইম। এক কাজ কর, নিশ্চিত হওয়ার জন্য আল্ট্রাসাউন্ড করিয়ে নিয়ে আয়। নিক শক্ত গলায় জবাব দেয়, প্রয়োজন নেই, একটা হোক বা 10টা, আমার স্ত্রী ঠিক থাকলেই হবে। আরিশ আহাম্মকের দিকে তাকিয়ে থাকে। নিক ফোন বের করে আরিশের উদ্দেশ্যে বলে, মিষ্টি বিতরণ করেছিস? এইমাত্র না বললি বাচ্চার প্রয়োজন নেই, বউ ঠিক থাকলেই চলবে। যাকে তোর প্রয়োজন নেই তার খুশিতে মিষ্টি বিতরণ করে কি করব? নিক চোখ রাঙিয়ে তাকাতেই আরিশ অসহায় মুখ বানিয়ে বলে, ক্ষমা কর ভাই, মিষ্টি বিতরণ করার জন্য সময় তো দিবি। রাতে বললি মাত্র। এখন ওখানে যাব, এরপর দিয়ে আসবো। নিক গম্ভীরতা নিয়ে উঠে যায়। আরিশ স্পষ্ট দেখতে পেয়েছে নিকের ছটফটে চোখ। গ্যাংস্টার বস সিসিটিভি কন্ট্রোল রুমে স্থির হয়ে বসে আছেন। তার পাশে অবস্থান করছে অধিরাজ। এই কক্ষটি অত্যন্ত সংরক্ষিত। নির্দিষ্ট কয়েকজন ছাড়া এখানে প্রবেশের কোনো অনুমতি নেই। মিনারের অভ্যন্তর থেকে শুরু করে চারপাশের প্রতিটি কার্যকলাপ এই মনিটরিং সিস্টেমে ধারাবাহিকভাবে প্রতিফলিত হচ্ছে। সমগ্র এলাকা এক অদৃশ্য চোখের নিয়ন্ত্রণে আবদ্ধ। নিক নীরব আর তীক্ষ্ণ দৃষ্টিতে প্রতিটি ফুটেজ পর্যবেক্ষণ করছেন। তার উদ্দেশ্য একটি, সেই বিশ্বাসঘাতক গার্ডকে শনাক্ত করা যে তার অগোচরে পেছন থেকে ছুরি চালিয়েছে এবং শত্রুদের সঙ্গে আত করে তাকে বোমা হামলার মাধ্যমে হত্যা করার ষড়যন্ত্রে লিপ্ত ছিল। প্রতিটি সেকেন্ড তার কাছে গুরুত্বপূর্ণ। প্রতিটি দৃশ্য সে বিশ্লেষণ করছে গভীর মনোযোগে, যাতে সামান্যতম সূত্র তার দৃষ্টি এড়াতে না পারে। রুমের পরিবেশ নিস্তব্ধ ও ভারী হয়ে আছে। মনিটরের আলোয় নিকের মুখে প্রতিফলিত হচ্ছিল কঠোরতা আর প্রতিশোধের ছায়া। অধিরাজ নীরবে তার পাশে দাঁড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। এই মুহূর্তে সামান্য ভুলও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। বিশাল মনিটর ওয়ালে মিনারের প্রতিটি অংশ লাইভ ফুটেজে ভেসে উঠছিল। প্রবেশপথ, করিডর, নিরাপত্তা চেকপোস্ট, এমনকি বাইরের আঙিনার প্রতিটি কোণ পর্যন্ত। নিক একের পর এক ক্যামেরা চ্যানেল পরিবর্তন করছিল। কখনো গেট নাম্বার 1, কখনো সার্ভিস করিডর, আবার কখনো স্টোরেজ ইউনিট। সব জায়গায় ফুটেজ সময় ধরে পিছিয়ে পিছিয়ে খুঁটিয়ে দেখছিলেন। সেখানে সামান্য সন্দেহ হচ্ছিল, সেখানে ভিডিও স্লো করে ফ্রেম ধরে ধরে বিশ্লেষণ করছিলেন। মাফিয়া বসের আঙুল দ্রুত কন্ট্রোল প্যানেলের বোতাম টিপে ফুটেজ জুম ইন আউট করছিল। আরিশ পাশে দাঁড়িয়ে মনিটরের দিকে তাকিয়েছিল। সে কয়েকটি নির্দিষ্ট সিকিউরিটি পয়েন্ট চিহ্নিত করে বলল, এই জায়গাগুলোর ফুটেজ আগে চেক কর। এই সময়ের মধ্যে কেউ অস্বাভাবিকভাবে প্রবেশ বা বের হয়েছিল কিনা খুঁজতে হবে। ফুটেজ এগোতে এগোতে একটি নির্দিষ্ট সময়ের ক্লিপে নিক থেমে যায়। সেখানে একজন গার্ডের চলাফেরা অস্বাভাবিক লাগছিল। বারবার দিক পরিবর্তন, নিরাপত্তা চেক এড়িয়ে যাওয়া এবং নির্দিষ্ট করিডোরের দিকে অপ্রয়োজনীয় প্রবেশ। গ্যাংস্টার বসের চোখে হিংস্রতার ছায়া স্পষ্ট হয়ে ফুটে ওঠে। আরিশ অবাক হয়ে বলে, নিক, এ তো হেনরি। রাস্তা থেকে তুলে এনে রাজপ্রাসাদে স্থান দেওয়ার এটা। শালা মাদারচোদের বাচ্চা এত বড় ষড়যন্ত্রের সাথে হাত মিলিয়েছে, অথচ জানতেই পারলাম না। নিকের চোখ মুখ কঠোরতায় ঢেকে যায়। মনিটরের আলো নিভিয়ে দিয়ে আরিশের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলে, ওকে টর্চার সেলে নিয়ে আয়। আসল কালপ্রিট বের হয়ে আসবে। শিওরের মাস্টারমাইন্ড কায়েদ ছিল। আরিশ সম্মতি জানিয়ে বলে, এখন কোথায় যাচ্ছিস? নিক ব্লেজার ঠিক করে বলে, রক্তের সন্ধানে। আরিশ সামান্য হেসে বলে, তোর বোনকে কি মিনারে নিয়ে আসবি? নিক কিছু বলে না, গম্ভীরতা নিয়ে বের হয়ে যাচ্ছিল সিক্রেট রুম থেকে। মুহূর্তেই ঘাড় ঘুরিয়ে আদেশ করে, বিয়ের আয়োজন পুনরায় শুরু কর। আরিশ হতভম্ব হয়ে বলে, কার বিয়ে? কিসের বিয়ে? নিক অধিরাজের দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, সারা জীবন চিরকুমার নিশ্চয়ই থাকতে চাস না? অধিরাজের চোখ মুখ খুশিতে চিকচিক করে ওঠে। খুশিতে চেয়েছিল নিককে জড়িয়ে ধরতে, কিন্তু তার আগে নিক বের হয়ে যায়। আরিশ গালে হাত দিয়ে অস্থির অধিরাজের দিকে তাকায়। অধিরাজ আরিশের দিকে খুশি মনে বলে, স্যার, আমার বিয়েটা তবে হচ্ছে? আরিশ ঠোঁট চেপে হেসে বলে, চিন্তা করছিস কেন? অবশ্যই হবে বিয়ে। অপেক্ষা কর, ভালো কিছু পাবি।